স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সকল ধর্মীয় সম্প্রদায়ের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। সেখানে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেলায়েত, একটু আমাদেরকে জানাবেন বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা কি বলেছেন, কোনো তথ্য পেয়েছেন কিনা এখন পর্যন্ত? প্রধান উপদেষ্টা শুরুতেই বলেছে বাংলাদেশের ধর্ম, বর্ণ, জাতপাত সবাই মিলে একটি পরিবার। তিনি বলেছেন যে আসলে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার যে ঘটনা শোনা যাচ্ছে সেটা থেকে কিভাবে বের হওয়া যায়, কিভাবে উদ্ধার হওয়া যায়, সেজন্য এই বৈঠক। আর আরও একটি কথা তিনি বলেছেন যে কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে হামলা হচ্ছে, কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে হামলা হচ্ছে না। এক এক গণমাধ্যমে এক এক ধরনের তথ্য একই ঘটনা নিয়ে, এত তথ্যের এত গরমিল কেন, সেটাকেও খোঁজ নেওয়া তিনি তাগিদ জানিয়েছেন। একইভাবে তিনি এই যে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কিভাবে অবাধ তথ্য সংগ্রহ করা যায় আর সেজন্য তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের কাছে পরামর্শ চেয়েছেন। একটু বলে রাখতে চাই যে এই বৈঠকে রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি রয়েছেন, এই বৈঠকে বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রয়েছেন, ধর্ম উপদেষ্টা রয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রয়েছেন, এখানে হেফাজত ইসলামের 5 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন, বাইতুল মোকাররমের খতিব রয়েছেন এই বৈঠকে, এখানে ইসলামিক স্কলার আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেখ আহমদুল্লাহ রয়েছেন এবং রাষ্ট্রচিন্তক ফরাদ মাজার রয়েছেন। আমরা যতদূর জেনেছি বা শুনেছি বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে যে এই বৈঠকে ইসকনের প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইসকনের পক্ষ থেকে কেউ যোগ দিয়েছেন কিনা সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা প্রেসিংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি যে ইসকনের পক্ষ থেকে কেউ যোগ দিয়েছেন কিনা। মোটা দাগে আজকের এই বৈঠকটির মূল উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে বলে যে গুজব তৈরি করা হচ্ছে, এই গুজব থেকে কিভাবে বের হওয়া যায়। একই সঙ্গে বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতে যে হামলার ঘটনা ঘটেছে, ভারতীয় আগ্রাসন যে চলছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বকে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে, এই সারা বিশ্বকে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই বৈঠকটি হচ্ছে। বৈঠক এখনো চলছে, কিছুক্ষণের মধ্যে বৈঠক হয়তো শেষ হবে। বৈঠক শেষে ধর্মীয় নেতারা কে কি বলবেন সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল বৈঠকের আমার কাছে এখনকার মতো সর্বশেষ। বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। 5 আগস্ট পরবর্তী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হচ্ছে বিটিআরস থেকে। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের শতাধিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়ে। এর প্রায় সবকটিতে প্রধান আসামি শেখ হাসিনা। শেখ হাসিনা পলাতক থাকায় তার অবস্থান জানতে ও গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মামলায় অন্যতম আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক এই আসামিকে বুধবার রাতে ভৈরবের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হত্যার 52 সেকেন্ডের ভিডিও ও সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি দেখে তাকে শনাক্ত করে পুলিশ। চট্টগ্রাম কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা এই চন্দন পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী। ফয়সাল করিমের প্রতিবেদনে বিস্তারিত। আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এই হত্যায় অংশ নেয় 20 থেকে 25 জন যুবক, যাদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী। এই ভিডিওর সূত্র ও সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি দেখে চন্দনকে শনাক্ত করে পুলিশ। তারা বলছে হেলমেট পরা কমলা রঙের গেঞ্জির যুবকটি চন্দন দাস। শ্বশুরবাড়িতে আত্মগোপনে যাওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ সংক্রান্ত আরেকটি মামলা রয়েছে, তাকে আমরা এখন নিয়ে আসছি। তার বিরুদ্ধে পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হবে।
চন্দন দাসের পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যারা এই ভিডিও ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে আমরা তাদেরকে ইতিমধ্যেই শনাক্ত করেছি এবং বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তারও করতে সক্ষম হয়েছি। বাকিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অতি দ্রুতই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আইনজীবী সাইফুল হত্যায় পুলিশ ও পরিবারের 6টি মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 40 জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে। গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালতের অদূরে সেবক কলোনির গলিতে আইনজীবী হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল হয় সারা দেশ। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। 5 আগস্টের পর দেশে শৃঙ্খলা ফেরাতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বিএনসিসি। এরই ধারাবাহিকতায় যে কোনো ক্রান্তিকালে বিএনসিসি দেশের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর ট্রেনিং একাডেমি উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ট্রেনিং একাডেমি উদ্বোধনকালে কথা বলেন তিনি। সময় সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রগণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার চৌকস একদল ক্যাডেট গার্ড অবর্নার প্রদান করেন। এরপর উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশ এবং জাতির ক্রান্তিকালে তোমাদের যেই তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। ক্যাডেট তোমরা যারা আছো সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব যে তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করবে, আরও ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে। আধুনিক বিমান ও সমরাস্ত্র সংযোজন এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিমান বাহিনীকে একটি চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে মৌলভীবাজারের শমশেরনগরে বিমান বাহিনীর রিক্রুটস ট্রেনিং স্কুলে 52তম নববিমান সেনা দলের প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন তিনি। প্রতিষ্ঠানটি নবীনদের আদর্শবাদী, দেশপ্রেমিক এবং যোগ্য বিমান সেনা হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে। সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো বেসিক ট্রেনের বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন সহ উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে সবগুলো ক্যাম্পাসের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বিকেলে নগরীর 3টি ফটকে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে তারা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উপাচার্য ও কোষাধ্যক্ষর পদত্যাগ দাবি করে তারা। স্বৈরাচারের কোনো দোসরকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো পদে দেখতে চায় না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল শেরপুরের 100 বছরের ঐতিহ্যবাহী খাবার ছানার পায়েস। এর মধ্য দিয়ে পূরণ হলো শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি। স্বীকৃতি পাওয়ার পর মিষ্টি বিতরণ করেছে জেলা প্রশাসক। জাহিদুল খান সৌরভের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 100 বছরের ঐতিহ্যবাহী শেরপুরের ছানার পায়েস অবশেষে স্বীকৃতি পেল ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মাঝে বিরাজ করছে বাঁধভাঙা উল্লাস। শেরপুরের ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে চূড়ান্ত অনুমোদনের খবর নিশ্চিত করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। এরপরই উৎসবে মেতেছেন শেরপুরবাসী। এর মাঝেই বিতরণ করা হয় ঐতিহ্যবাহী এই মিষ্টি। শেরপুর জেলার ছানা পায়েসটা পরিচিতি পাইল জিআই পণ্য হিসাবে। ছানা পায়েস স্বীকৃতি পাওয়ার পরে শেরপুরবাসীকে সারা বাংলাদেশ তথা বিশ্ব চিনবে। জেলা প্রশাসক জানান, চলতি বছরের 15 ফেব্রুয়ারি ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির আবেদন করে শেরপুর জেলা প্রশাসন। এই খাবারের বিশেষত্ব যাচাই করে অনুমোদন দেয় শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের একটি কমিটি। এই মিষ্টি শেরপুরের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী জেলা প্রশাসক। শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে, একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে আর ভালো হবে। এর আগে শেরপুরের তুলসীমাল্লা ধান জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়।
এখন শেরপুর। চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে লোকাল ট্রেন চলাচল। ট্রেন পরিচালনায় রানিং স্টাফ, এলএম গার্ড ও টিটি সংকটের কারণে চতুর্থ দিনের মতো ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই তিনটি রেলপথে আটজোড়া এবং ঢাকা দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আন্তনগর কমিউটার এবং মেইল ট্রেন চলাচল করলেও রানিং স্টাফরা অতিরিক্ত ডিউটি না করে প্রত্যেকটি ট্রেন চলাচলে দেরি হচ্ছে 1 থেকে 2 ঘন্টা। কাল থেকে বগুড়ায় শুরু হচ্ছে দুদিনব্যাপী আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন। সকালে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। আয়োজক কমিটির প্রধান ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল জানান, স্বাস্থ্য ব্যবস্থায় স্থায়িত্ব, সমতা এবং অভিজ্ঞতা ও যোগ্যতাকে গুরুত্ব দিয়ে 10মবারের মতো এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেবেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের নির্বাহী পরিচালক ডাক্তার মতিউর রহমান সহ অনেকে। বাংলাদেশের আগে কখনোই ঢাকার বাইরে এরকম আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ক যে সমস্যা বা জনস্বাস্থ্য বিষয়ক যে জটিলতাগুলো আগামী দিনে আমাদের বিশ্বকে বিপদগ্রস্ত করতে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের প্রস্তুতি কতটুকু আছে এবং এই বিষয় সম্পর্কে আগ্রহী করা। শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।